হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন হরর বাংলা। আজ আমি এক্সপ্লেন করব সদ্য হইচই ওটিটিতে মুক্তি পাওয়া বাংলা ওয়েব সিরিজ নিকষ ছায়া পার্ট 2। যারা পার্ট 1 দেখেননি, আমার পিন কমেন্টে এক্সপ্লেন ভিডিও লিংক দেওয়া রয়েছে, তারা সেখানে গিয়ে দেখে নিতে পারে। পার্ট 2 এর কাহিনী শুরু হতেই আমরা দেখি এক আগন্তুক ব্যক্তি একটি বাচ্চাকে কোলে তুলে মন্দিরের ভেতর দৌড় দিচ্ছে, আর তার পেছনে দৌড়চ্ছে পুরো গ্রাম। সেই বাচ্চার মাকে আমরা এটা বলতে দেখি যে তার বাচ্চাকে বলি দেওয়ার জন্য নাকি সেই ব্যক্তি মন্দিরে নিয়ে গেছে এবং কালী মায়ের খাড়াটি হাতে নিয়ে সে বাচ্চাটিকে বলি দিতে যায়। কাহিনী শিফট হয় প্রেজেন্ট টাইমে, যেখানে আমরা অমিয় আর তার পুলিশ ফোর্সকে দেখি মিতুলকে খোঁজাখুঁজি করতে জঙ্গলের মধ্যে। কারণ পার্ট 1 এর শেষের দিকে লোকনাথ মিতুলকে বশীকরণ করে তার কাছে তুলে নিয়ে গেছে। অফিসাররা অমিয়কে বলে যে গত 3 রাত ধরে সে না ঘুমিয়ে পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছে, বাট তাও তারা কিছুই খুঁজে পায়নি। তাই সে যেন স্টেশনে গিয়ে কিছুটা রেস্ট নেয়। অমিয় জঙ্গলের একটা নির্দিষ্ট স্থানে একা যখন পৌঁছয়, তখন তাকে লোকনাথের পোষা দানব গেনু অ্যাটাক করে। এক পুলিশ অফিসার তাকে বাঁচাতে এলে সেই পুলিশ অফিসারের মুন্ডু তার দেহ থেকে আলাদা করে তাকে মেরে দেয় এবং অমিয় কোনো ক্রমে বেঁচে যায়, কিন্তু আহত হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভাদুরী মশাই হাসপাতালে অমিয়কে দেখতে গেলে ফ্রাস্ট্রেশন থাকার জন্য সে নীরেন ভাদুরী মশাইকে যা তা বলে দেয়, কিন্তু এতে নীরেন ভাদুরী মশাই কিছু মনে করেন না, কারণ মিতুলকে না পাওয়ার জন্য অমিয়র মনের মধ্যে দিয়ে কি যাচ্ছে সেটা সে বোঝে। সে অমিয়কে মনের দিক থেকে শক্ত থাকতে বলে আর তাকে একটা লাল সুতো দিয়ে বলে সেটা হাতের মধ্যে বেঁধে নিতে, কারণ এই লাল সুতোটা থাকলে কোনো অশুভ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। ভাদুরী মশাই সেই লাল সুতোটা অমিয়র হাতের মধ্যে বেঁধে দেয়। এরপর কাহিনী শিফট হয় দিকবেড়িয়া বাস স্ট্যান্ডের কাছে। একটি বাস থেকে তখন একটি ছেলে সেই গ্রামে আসে, কিন্তু বাস থেকে নামার সাথে সাথে সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ধনা মানে সেই তান্ত্রিক লোকনাথের যে অ্যাসিস্ট্যান্ট, সে গাড়ির ধাক্কায় সেই ছেলেটিকে মেরে দেয় এবং তার উপর থেকে গাড়ি চালিয়ে চলে যায়। আর সেটা কেন সেটা আমরা পরে জানতে পারবো। ভাদুরী মশাই সেন্ট্রাল জেলে যায় এবং সেখানকার অফিসারের সাথে কথা বলে লোকনাথ যে সেলটিতে ছিল, মানে যে সেলটিতে তাকে আটকে রাখা হয়েছিল, সেই সেলটাকে দেখতে চায়। সেখানকার অফিস ইনচার্জ বলে লোকনাথ যেদিনকে জেল থেকে পালিয়েছিল সেদিন তার পাশে থাকা একটি সেলে গগন বলে এক কয়েদি মারা গিয়েছিল। গগনের ডেড বডিটা এক জায়গায় শুইয়ে যখন তারা কাগজের প্রসেসগুলো কমপ্লিট করতে গিয়েছিল, তখন সেই অফিসার এসে দেখে গগনের বডি জ্যান্ত হয়ে গেছে এবং সেই বডি উঠে লোকনাথের সেলটা সে খুলে দেয়, যেটা দেখে সেই অফিসার সেখানেই অজ্ঞান হয়ে গিয়েছিল। ভাদুরী মশাই বুঝতে পারে যে 12 বছর লোকনাথ এই সেলে ছিল, সেই 12 বছরই সে সাধনা করে মৃত মানুষকে জাগিয়ে তোলার ক্ষমতা অর্জন করেছিল। ভাদুরী মশাই বাড়ি ফিরলে মিতুলের মা তার সাথে দেখা করতে আসে আর এটা তাকে জিজ্ঞেস করে যে তার মেয়ে কি এখনো বেঁচে আছে নাকি মারা গেছে। উত্তরে ভাদুরী মশাই বলেন মিতুল হচ্ছে তার মেয়ের মতো, তাকে ফিরিয়ে না আনা অবধি সে থেমে থাকবে না। এই কথা শোনার পর মিতুলের মা সেখান থেকে চলে গেলে ভাদুরী মশাই ঘরের মধ্যে কারোর উপস্থিতি বুঝতে পারে। সেদিন রাতে অমিয় আর তার পুলিশ বাহিনী ঠিক করে জঙ্গলের দুদিক থেকে তল্লাশি চালাবে। তখন এক নতুন এসআই যার নাম হচ্ছে দেবদূত গোম সে ডিউটিতে জয়েন করে। আর এখানে আমরা দেখতে পাই এই এসআই হচ্ছে সেই ছেলে যাকে ধনা গাড়ি চাপা দিয়ে মেরে দিয়েছিল। তার মানে এই স্টেশনে যে অফিসার এসছে সেটা একটা ডেড বডি যাকে কন্ট্রোল করছে তান্ত্রিক লোকনাথ। এসআই দেবদূত জানায় সেও এই মিটিং এ থাকতে চায় এবং তার ওয়াইফকে খুঁজতে হেল্প করতে চায়। আর এটা বলার কারণ হচ্ছে যাতে সে অমিয় আর তার পুলিশ বাহিনীর সমস্ত প্ল্যান জানতে পারে। অন্যদিকে তান্ত্রিক লোকনাথকে আমরা চলন্ত মৃতদেহর মাংস খেতে দেখি। ভাদুরী মশাই যখন রাতে ঘুমাচ্ছিলেন তখন তিনি কারোর উপস্থিতি ঘরের মধ্যে অনুভব করেন। ঘুম থেকে উঠে তিনি দেখেন লোকনাথের সেই 2 বাচ্চার স্পিরিট তাকে কিছু বলতে এসেছে, আর সেই স্পিরিটরা বলে যে তারা জানে মিতুল দিদি কোথায় আছে। সেকেন্ড এপিসোডের স্টার্টিং এ আমরা দেখতে পাই কাহিনীর শুরুতে যে ব্যক্তি বাচ্চাটিকে বলি দেওয়ার জন্য মন্দিরে ঢুকেছিল সেটার কেউই নয় লোকনাথের পাস্টের ঘটনা। সে তার দাদা বৌদির বাচ্চাকেই বলি দিতে গিয়েছিল, যেটা দেখে তার দাদা তাকে মেরে আধমরা করে গঙ্গার মধ্যে ভাসিয়ে দেয়। গঙ্গায় ভাসিয়ে দেওয়ার আগে সে তার দাদার কাছে কান্নাকাটি করে বলে যে তার দাদা তাকে ভুল ভাবছে, সে কোনো কিছুই এসব করেনি। কাহিনী শিফট হয় প্রেজেন্ট টাইমে, যেখানে লোকনাথের সেই 2 বাচ্চার স্পিরিট
স্পিরিট ভাদুরী মশাইকে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল মিতুল দিদির কাছে, আর অন্যদিকে অমিয় তার পুলিশ বাহিনী নিয়েও জঙ্গলে খোঁজাখুঁজি চালাচ্ছিল। এসআই দেবদূত অমিয়কে পিছন দিক থেকে অ্যাটাক করতে গেলে তাকে টাচ অব্দি সে করতে পারে না, কারণ অমিয়র হাতে বাঁধা ছিল ভাদুরী মশাইয়ের সেই লাল সুতো। দেবদূত বুঝতে পারে এই লাল সুতো যতক্ষণ আছে সে অমিয়কে টাচ অব্দি করতে পারবে না। সেই স্পিরিটরা ভাদুরী মশাইকে মিতুল যেখানে ছিল সেই জায়গায় নিয়ে যায়। ভাদুরী মশাই বুঝতে পারে সে আসতে দেরি করে ফেলেছে, কারণ মিতুল এখানে কিছুক্ষণ আগেও ছিল, বাট লোকনাথ তাকে অন্য কোথাও নিয়ে গেছে। সে তার অন্তর্দৃষ্টি থেকে দেখতে পায় যে মিতুলকে শোধনের জন্য তার জামা কাপড় সেখানে ছাড়িয়ে লোকনাথ তাকে নিয়ে গেছে। তার পরবর্তী প্ল্যান হচ্ছে গেনু মানে যে দানব লোকনাথের সাথে থাকে সেই দানবের সাথে লোকনাথ মিতুলের বিয়ে দেবে এবং তারপর মিতুলকে বলি দিয়ে লোকনাথ অমরত্ব লাভ করবে, আর এটাই তার প্ল্যান। খুঁজতে খুঁজতে অমিয় সেখানে এসে পৌঁছয়। তাদের পেছনে ছিল এসআই দেবদূত, কিন্তু সে ভাদুরী মশাইকে দেখে লুকিয়ে পড়ে, কারণ সে বুঝতে পারে ভাদুরী মশাই তাকে দেখলে বুঝে যাবে সে তার বডি বেঁচে নেই, সে মারা গেছে। তবুও ভাদুরী মশাই একটা স্মেল পেয়ে মানে গন্ধ পেয়ে বাইরের দিকে বেরিয়ে আসে এবং এদিক ওদিক দেখতে থাকে এবং বাকি পুলিশ অফিসারদের বলে যে তারা কোনো ডেড বডির গন্ধ পাচ্ছে কিনা। পুলিশ অফিসাররা না বললে ভাদুরী মশাই বলে যে আশেপাশে নিশ্চয়ই কোনো মৃতদেহ পড়ে আছে, তাই তারা যেন ভালো করে জায়গাটা খোঁজে। এদিকে মিতুলের জামা কাপড় দেখে অমিয় মনে মনে ভাবতে থাকে যে মিতুল হয়তো আর বেঁচে নেই, সে পুরোপুরি ভেঙে পড়ে। মিতুলের বন্ধু ওরফে ডক্টর তিতাস ভাদুরী মশাইকে বলে যে মিতুল হয়তো আর বেঁচে নেই, বাট ভাদুরী মশাই তার এই ভুলটা ভেঙে দেয় আর বলে লোকনাথ মিতুলকে শোধনের জন্য নিয়ে গেছে, কোনো গর্ভবতী মহিলার বলি দিয়ে সে মিতুলকে শোধন করবে আর তারপর গেনুর সাথে মিতুলের সে বিয়ে দেবে। বাট এটা তখনই পসিবল যখন মিতুলের পিরিয়ডস চলবে আর রাতটাও শুক্লপক্ষ হতে হবে, তবেই এই ক্রিয়া পসিবল। আর মিতুলকে যখন লোকনাথ শোধন করবে তারপর যে কেউ তার কাছে যেতে পারবে না, একমাত্র সেই মেয়েই যেতে পারবে যার পিরিয়ড স্টার্ট হয়েছে। আর এটাই হচ্ছে প্রসেস। যেটা শোনার পর তিতাস একটু ভাবনার মধ্যে চলে যায়, সে কিছু একটা ভাবতে থাকে। ভাদুরী মশাই তখন তিতাসকে বলে যে তার একটা কাজ করে দিতে হবে। তিতাসের যে বন্ধু সঞ্জয় তার মামা হচ্ছে লোকনাথ, তাই সঞ্জয়ের কাছ থেকে তাকে জানতে হবে লোকনাথের আদি বাড়ি কোথায় ছিল। সেটা জানার পর তিতাস ভাদুরী মশাইকে ফোন করে বলে যে লোকনাথের আদি বাড়ি ছিল আড়াইডিঙি নদিয়াতে, কিন্তু এখন সেখানে কেউ থাকে না। এই বলে ফোনে কথা বলতে বলতে যখন সে অমিয়র ঘরে ঢোকে তখন দেখে অমিয় হাতে পিস্তল নিয়ে নিজের মাথার মধ্যে ঠেকিয়ে সুইসাইড করবে বলে বসে আছে, কারণ সে মনে করছিল মিতুল হয়তো আর বেঁচে নেই। তিতাস তখন তার সেই ভুলটা ভাঙায় আর বলে যে মিতুল এখনো বেঁচে আছে, আর ভাদুরী মশাইয়ের সাথে তার যা যা কথা হয়েছে সেই সমস্ত কথা অমিয়কে সে খুলে বলে। যেটা শোনার পর সে বন্দুকটা তার মাথা থেকে নামায়। এদিকে আমরা ভাদুরী মশাইকে দেখি আড়াইডিঙি গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে, যাতে সে লোকনাথের সম্পর্কে আরো কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারে। তার বাড়ির চাকরকে বলে যে সন্ধেবেলা সে যেন সন্ধ্যা আরতি দেয় আর তার শেখানো মন্ত্র যেন সে উচ্চারণ করে যদি কোনো কারণে সে ভয় পায়। কিন্তু গাড়ি যখন স্টার্ট হয় তখন আমরা দেখতে পাই তান্ত্রিক লোকনাথের ইনফর্মার ধনা তাদের ওপর নজর রাখছে। কাহিনী শিফট হয় লোকনাথের দিকে। সে গেনুকে জিজ্ঞেস করে ভাদুরী মশাইকে মিতুলের জায়গাটায় জঙ্গলের মধ্যে কে নিয়ে গেছিল। গেনু বলে ভাদুরী মশাই একাই এসেছিল, তার সাথে কেউই ছিল না। যেটা শুনে লোকনাথের ডাউট হয় এবং নিজে মনে মনেই বলে যে নীরেন ভাদুরী তুমি আমার অতীতে পৌঁছতে পারবে না, কারণ তোমার সামনে রুখে দাঁড়াবে আমারই ইলিউশন। ঠিক তখনই ভাদুরী মশাই তার গাড়ির সামনে কাউকে দেখতে পেয়ে স্টিয়ারিং ঘোরালে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে এবং তার মাথা ফেটে যায়। এপিসোড 3 স্টার্টিং এ আমরা ভাদুরী মশাইয়ের ইয়ং এজকে দেখতে পাই, যেখানে সে একজন পজেসড মহিলা ট্রিটমেন্ট করছিল, কিন্তু ঠিক সেই টাইমেই সে পেছনে কারোর উপস্থিত অনুভব করে। পেছন ঘুরে দেখলে দেখে তার ওয়াইফ তাকে তার কাঁধের মধ্যে হাত রেখে ডাকছে। সে তখন বুঝতে পারে যে তার ওয়াইফ আর বেঁচে নেই। আর ঠিক তখনই একজন এসে খবর দেয় ভাদুরী মশাইকে তার বাড়ি থেকে কেউ নিতে এসেছেন। কাহিনী শিফট হয় প্রেজেন্ট টাইমে আর আমরা এখানে বুঝতে পারি ভাদুরী মশাই যাকে দেখে তার গাড়ির স্টিয়ারিং ঘুরিয়েছিল সেটা তার ওয়াইফেরই স্পিরিট ছিল, যেটা ইলিউশন তৈরি করেছিল লোকনাথ। তার ড্রাইভার তখন ভাদুরী মশাইকে ফিরে
যেতে বলে, বাট ভাদুড়ি মশাই বলে যে কাজে সে বেরিয়েছে সেটা কমপ্লিট না হওয়া অবধি সে ফিরবে না। এই বলে গাড়ি স্টার্ট করতে বলে এবং বেশ কিছুক্ষণের মধ্যে সে আড়াইডিঙি গ্রামে পৌঁছে যায় এবং সেখানে এক মুদির দোকানের লোককে জিজ্ঞেস করে যে তারা লোকনাথকে চেনে কিনা। উত্তরে সেই মুদির দোকানি বলে যে লোকনাথকে এই গ্রামে সবাই চেনে, আর সে এও জানায় যে লোকনাথকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ গভীর রাতে সে শ্মশানে বসে ধ্যান করত, আর এই ধ্যান করার কারণে পুরো গ্রামবাসী তাকে একঘরে করে দেয়। পরবর্তীকালে তার মা বাবাও লোকনাথকে ঘর থেকে তাড়িয়ে দেয়, যার পর তার ঠাঁই হয়েছিল তার দাদা বৌদির কাছে এবং একদিন সে তার দাদা বৌদির ছেলেকেও বলি দিতে গিয়েছিল, যে কারণে তাকে আধমরা করে গঙ্গার জলে তার দাদা বৌদি আর গ্রামবাসী ভাসিয়ে দেয়। সবাই ভেবেছিল যে লোকনাথ হয়তো মারা গেছে, কিন্তু পাশের গ্রাম যার নাম হচ্ছে চৌগাছা, সেখানে এক মেয়ে তাকে তার ঘরে আশ্রয় দিয়েছিল, আর সেই মেয়েটি ছিল একজন আয়ুর্বেদিক চিকিৎসকও। ভাদুড়ি মশাই তখন তার ড্রাইভারকে জিজ্ঞেস করে যে এখান থেকে চৌগাছা কত দূর। ড্রাইভার জানায় যে 30 কিলোমিটার মতো। তখন ভাদুড়ি মশাই আর তার ড্রাইভার দুজনে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে অমিয় আর এসআই দেবদূত ধনাকে ফলো করে জঙ্গলের মধ্যে, কারণ ধনাকে পাওয়া গেলেই লোকনাথকেও পাওয়া যাবে। এই বলে জঙ্গলের একটা জায়গায় ধনাকে অমিয় ধরে ফেলে এবং দুজনের মধ্যে হাতাপাই চলতে থাকলে এসআই দেবদূত পকেট থেকে বন্দুক বার করে অমিয়র দিকে তাক করে, কারণ সে ভাবে অমিয়কে সে টাচ তো করতে পারবে না কিন্তু বন্দুক দিয়ে গুলি তো করতে পারবে। কিন্তু ঠিক সেই মুভমেন্টে ওয়াকি টকি বেজে উঠলে তার প্ল্যানটা ভেস্তে যায়। ভাদুড়ি মশাই চৌগাছার সেই গ্রামের বাড়িটিতে এসে পৌঁছয়, যেটা একদম জরাজীর্ণ অবস্থাতে ছিল। তার ড্রাইভার এসে জানায় যে তার ইনফরমেশন একদম ঠিক, লোকনাথ এই বাড়িতেই উঠেছিল আর যে চিকিৎসক ছিলেন তার নাম ছিল চিন্ময়ী। সেই বাড়িতে ভাদুড়ি মশাই ঢুকলে চিন্ময়ীর অতীতের কিছু স্মৃতি তার কাছে ভেসে ওঠে, কিন্তু তখনই সে তার ওয়াইফের স্পিরিটকে সেই ঘরে দেখতে পায় যে তাকে কিছু বলতে চাইছিল এবং ফ্ল্যাশব্যাকের কিছু সিন এখানে আমরা দেখতে পাই। সেই মেয়েটিকে ইয়ং এজে যখন ভাদুড়ি মশাই ট্রিটমেন্ট করতে গিয়েছিল ঠিক তখন তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, আর বিছানাতেই শয্যাশায়ী অবস্থাতেই তার ওয়াইফ মারা যায়, আর সাথে সেই বাচ্চাও। সেই ট্রমা থেকে ভাদুড়ি মশাই আজও বেরোতে পারেনি, কিন্তু এই চিন্ময়ীর ঘরে যে স্পিরিটের সাথে সে কথা বলছিল সেটা ছিল লোকনাথের ইলিউশন, যেটা ভাদুড়ি মশাই বুঝতে পেরে যায় এবং সেই ট্রমা থেকে বেরিয়ে আসে এবং সেই ঘরের বাইরে গিয়ে একটা দালানের মধ্যে বসলে লোকনাথের ওয়াইফের স্পিরিট তার কাছে আসে এবং তাকে কিছু বলতে চায়, যেটা লোকনাথ বুঝতে পেরে তার ওয়াইফের স্পিরিটকে তার কাছে ডেকে নেয় এবং বন্দি করে নেয়। লোকনাথ ভাবছিল যে তার ওয়াইফের স্পিরিট রমা ভাদুড়ি মশাইকে হয়তো কারখানার রাস্তা দেখিয়ে মিতুলের কাছে নিয়ে এসেছিল, কিন্তু মাকে বাঁচানোর জন্য তার দুটো সন্তানের স্পিরিটও সেখানে এসে পৌঁছয় এবং বলে যে তার মায়ের কোনো দোষ নেই, যেটা রেগে গিয়ে তার দুই সন্তানের স্পিরিটকে সে পাখিতে রূপান্তরিত করে এবং একটা খাঁচার মধ্যে বন্দি করে দেয়। এপিসোড 4 এর স্টার্টিং এ আমরা দেখতে পাই যে জখম অবস্থায় লোকনাথকে চিন্ময়ী যখন উদ্ধার করেছিল তখন সে তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলে। কাহিনী শিফট হয় আবার প্রেজেন্ট টাইমে, যেখানে অমিয়র কাছে রিপোর্ট আসে যে কবরস্থান থেকে একটা বেনামি লাশ কোনোভাবে গায়েব হয়ে গেছে। সে গেটম্যানকে জিজ্ঞেস করলে গেটম্যান ভয়ে ভয়ে উত্তর দেয় যে যেদিন রাতে সে ডিউটি করছিল আর যেদিন এই লাশ গায়েব হয় সেদিন একটা দানব মাটি খুঁড়ে সেই বেনামি লাশটাকে নিয়ে যায়, আর আমরা দেখি সেই দানবটি আর কেউই নয় লোকনাথের সেই পোষা গেনু। সেই ওয়াচম্যান আরো বলে যে সেই লাশটা ছিল একটা বেনামি লাশ আর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল তার। এখানে আমরা বুঝতে পারি যে এই ডেড বডিটা হচ্ছে এসআই দেবদূতের। অমিয় তার অ্যাসিস্ট্যান্ট কুনালকে বলে যত বেনামি লাশ হাসপাতাল থেকে রিলিজ হয়েছে সবার একটা লিস্ট রেডি করতে। তখন এসআই দেবদূত নিজে থেকেই বলে যে কুনালের সাথে যাবে। অমিয় সেখানে রাজি হয়ে যায়। মর্গে গিয়ে যখন রেজিস্টারের খাতা কুনাল চেক করে তখন দেখতে পায় বেনামি লাশগুলোর মধ্যে নাম রয়েছে দেবদূত গোমসের, যে তাদেরই এসআই। আর তখন এসআই দেবদূত তারই পেছনে দাঁড়িয়েছিল যে ঘাড় মোটকে কুনালকে মেরে দেয়, আর সেই নাম রেজিস্টারের পাতা ছিঁড়ে খেয়ে নেয়। কাহিনী শিফট হয় আবার পাস্টে, যেটা অন্তর্দৃষ্টি দিয়ে ভাদুড়ি মশাই চিন্ময়ের বাড়িতে বসে দেখছিল, যেখানে আমরা জানতে পারি যে চিন্ময়ীকে ইয়ং লোকনাথ বলছে যে ছোটবেলা থেকেই তার স্বপ্নে মা কালী দেখা দিত আর সে তার ভক্তও ছিল, যে কারণে শ্মশানে বসে সে ধ্যান করত, যেটা দেখে তার মা বাবা ঘর থেকে তাকে তাড়িয়ে দেয়। আর এরপর সে তার দাদা আর বৌদির বাড়িতে গিয়ে ঠাঁই নেয়, আর এরপর রিভিল হয় একটা
টুইস্ট। যেদিন সে মা কালীর ধ্যান করছিল তার ঘরে বসে, তখন তার নিজের বৌদি তার কাছে ফিজিক্যাল হতে চেয়েছিল, যেটায় লোকনাথ না করে, যেটায় রেগে গিয়ে সে তাদের একমাত্র সন্তানের বলি দিতে চায়। মানে এখানে অ্যাকচুয়াল বলি দিতে চেয়েছিল তার বৌদি, এবং সেই সন্তানকে বাঁচানোর জন্য কোলে নিয়ে লোকনাথ মা কালীর মন্দিরে ঢোকে, যেটা তার বৌদি লোকজনকে চেঁচামেচি করে এটা বলে যে তার দেওর তাদের সন্তানকে বলি দিতে চায়। এবং এর পরের ঘটনা আমাদের সকলেরই জানা, যেটা শুনে চিন্ময়ীর লোকনাথের প্রতি মায়া হয় এবং তাকে ভালোবাসতে শুরু করে। কিন্তু লোকনাথের দাদারা যখন জানতে পারে যে লোকনাথ বেঁচে আছে আর সেটা চিন্ময়ীর বাড়িতে আছে, তখন দলবল নিয়ে সেই বাড়িতে আসে, যখন লোকনাথ সেই বাড়িতে উপস্থিত ছিল না। এবং সত্যি ঘটনাটা যখন চিন্ময়ী তার দাদাকে বলে, তখন তার দাদা রেগে গিয়ে চিন্ময়ীকে শোষণ করে এবং তাকে খুন করে দেয়। এবং লোকনাথ ফিরে আসলে দেখে যে চিন্ময়ী আর বেঁচে নেই। তখন সে মৃত চিন্ময়ীকে বুকে আঁকড়ে ধরে প্রমিস করে যে যে কোনোভাবেই হোক সে চিন্ময়ীকে ফিরিয়ে আনবে। আর তখনই ভাদুরী মশাই বুঝতে পারে যে লোকনাথ এই বলিগুলো কেন দিচ্ছে, আর সেটা হলো নিজে অমরত্ব পাওয়ার জন্য নয়, চিন্ময়ীকে আবার ফিরিয়ে আনার জন্য। এর পরের এপিসোডে আমরা আবার ফ্ল্যাশব্যাকের একটি কাহিনীকে দেখতে পাই, যেখানে তারাপীঠের মহাশ্মশানে লোকনাথ যখন ধ্যান করত, তখন বাকি সাধুরাও কালী মায়ের পায়ের নুপুরের আওয়াজ শুনতে পেত, যেটায় তুষ্ট হয়ে তারা লোকনাথকে বলে যে সে যে তন্ত্র সাধনা করছে সেটাই তাকে হেল্প করতে পারে নীরেন ভাদুরী। আর এইভাবেই লোকনাথ হয়ে ওঠে নীরেন ভাদুরীর শিষ্য। কাহিনী শিফট হয় আবার প্রেজেন্ট টাইমে, যেখানে এসআই দেবদূতকে অমিয় বলে যে সে থাকাকালীন কিভাবে কুন্তলের মৃত্যু হতে পারে। দেবদূত জানায় সে কিছুক্ষণের জন্য বাথরুমে গেছিল, হতে পারে সেই মুমেন্টে গেনু এসে কুন্তলের ঘাড় মোটকে তাকে মেরে দিয়েছে, এবং সেটা অমিয় বিশ্বাসও করে, কারণ এরম ভাবে ঘাড় মোটকে কোনো মানুষের দ্বারা কাউকে মারা পসিবল নয়। তাদের মিটিং যখন চলছিল তখন অমিয়র বন্ধু পল্লব সেখানে হাজির হয়, কারণ সে ঠিক করেছিল অমিয়র সাথে সে দুপুরের লাঞ্চটা করবে। আর তখন সে এসআই দেবদূতকে দেখতে পায়, এবং সবাই চলে গেলে সে অমিয়কে বলে যে হ্যাঁ রে, নতুন এসআই কি স্নান টান করে না নাকি, কারণ হিউজ পারফিউম মেখে সে স্টেশনে এসেছে, যেটায় অমিয় অতটা পাত্তা দেয় না। অন্যদিকে মিতুলের পিরিয়ড শুরু হলে লোকনাথ তাকে বলে যে ভগবানের নৈবেদ্য রেডি করতে হবে, আর মিতুল হচ্ছে সেই নৈবেদ্য। তাই পুজোর প্রস্তুতির জন্য সে সেই ঘরের মধ্যে লাল সুতো দিয়ে গন্ডি কেটে দেয়, আর পুজোর সামগ্রী জোগাড়ের জন্য গেনুকে সে বলে ধনাকে খবর দিতে। এই বলে সেখান থেকে লোকনাথ চলে যায়। মিতুল কোনোভাবে খাঁচায় বন্দি রাখা লোকনাথের দুই বাচ্চা স্পিরিট, যাকে লোকনাথ পাখি বানিয়ে রেখেছিল, সেই খাঁচাটি কোনোভাবে সে খুলে দেয়, কিন্তু সেই লাল সুতোর গন্ডি সেই পাখিগুলি ক্রস করতে পারছিল না। কালা জাদু করা এক ধরনের জল বাটিতে ছিল। মিতুল তখন সেই জলটা লাল সুতোর মধ্যে ছুঁড়ে দিলে লাল সুতোগুলো কিছুটা অংশ ছিঁড়ে যায় এবং সেই পাখিগুলো সেখান থেকে বেরিয়ে যায়। ভাদুরী মশাই তখন কালী মায়ের পুজো অর্চনার জন্য ধ্যানে বসতে চায়, আর তখনই জানলা খুলে সেই পাখিগুলো তার ঘরে ঢোকে। এক বিশেষ মন্ত্র পড়ে সেই পাখিগুলোকে আবার স্পিরিট অবস্থায় সে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে মিতুল কোথায় আছে। ঠিক তখনই তিতাস সেই ঘরে উপস্থিত হয়, যেটা দেখে সেই স্পিরিট গুলো সেখান থেকে চলে যায়। সে ভাদুরী মশাইকে এসে বলে যে ভাদুরী মশাই বলেছিল একমাত্র পিরিয়ডস চলাকালীন কোনো মেয়েই মিতুলের কাছে পৌঁছাতে পারবে, তাই সে ওষুধ খেয়েছে এবং তার পিরিয়ড শুরু হয়েছে। যেটা কোনোভাবে রাজি না হলেও শেষমেশ ভাদুরী মশাই রাজি হয়, কারণ তিতাস আর মিতুল তারা দুজনে বেস্ট ফ্রেন্ড ছিল। একজন বন্ধুর জন্য বন্ধুর মন খারাপ করবে এটাই স্বাভাবিক, কিন্তু এতে রিস্কও ছিল। লোকনাথের দুই ছেলে মেয়ের স্পিরিটের হেল্প নিয়ে তিতাস জঙ্গলের মধ্যে ঢোকে, এবং অন্যদিকে অমিয় ধনাকে দেখতে পেলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়, এবং এই হাতাহাতিতে তার হাতের লাল সুতোটা খুলে যায়, যেটা দেখতে পেয়ে এসআই দেবদূত ধনাকে গুলি করে দেয়, এবং বাকি পুলিশ ফোর্স এসে গেলে সঠিক সময়ের জন্য ওয়েট করে। অন্যদিকে ভাদুরী মশাই যজ্ঞে বসলে কালী মায়ের কাছে হেল্প চায় যে মিতুল কোথায় আছে সেটা যেন সে জানতে পারে। ঠিক তখনই চিন্ময়ীর স্পিরিট সেখানে এসে উপস্থিত হয়। ভাদুরী মশাই তখন তাকে জিজ্ঞেস করে যে লোকনাথ তাকে কোথায় লুকিয়ে রেখেছে। উত্তরে চিন্ময়ীর স্পিরিট জানায় যে আড়াইডিঙিতে কালী মায়ের মন্দিরের কাছে, যেটা শুনে ভাদুরী মশাই তার কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নেয়। আর এখানে লুকিয়ে রেখেছে মানে চিন্ময়ী মারা যাওয়ার পর তার ডেড বডিটা কোথায় লোকনাথ লুকিয়ে রেখেছে সেইটা জানার জন্যই ভাদুরী মশাই তার কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিয়েছিল। অমিয়কে ফোন করে সে ইমিডিয়েটলি তার কাছে ডেকে নেয়। অমিয় ফোনটা রিসিভ করে এসআই দেবদূতকেও তার সাথে যেতে বলে, আর সেই স্পিরিটদের হেল্প নিয়ে তিতাস ও মিতুলের কাছে গিয়ে পৌঁছয়। কিন্তু তখনই তাকে দেখে নেয় গেনু, যেটা দেখে তিতাস জঙ্গলের মধ্যে দৌড়তে থাকে। আর তখনই তিতাসের হেল্প করার জন্য আসে সমীর, যে হচ্ছে লোকনাথের ভাইপো। সে গেনুকে কিছুক্ষণ আটকে রাখে, কিন্তু শেষমেশ গেনুও তাকে মেরে দেয়। আর এই হাতাহাতির মাঝে তিতাস লুকিয়ে পড়ে এক জায়গায় গিয়ে, যার ফলে গেনু তিতাসকে
আর খুঁজে পায় না। অন্যদিকে হাসপাতালে পল্লব তিতাসকে বারবার ফোনে ট্রাই করেও পাচ্ছিল না, যেটা সিস্টারকে সে জিজ্ঞেস করলে সিস্টার জানায় জরুরি কাজে তিতাস দিদি বেরিয়েছে, তাই সে আগে থেকেই বলে গিয়েছিল নাইটে সে আর আসতে পারবে না। সিস্টার তখন সেই বেওয়ারিশ লাশগুলোর ডকুমেন্টগুলো সাজাচ্ছিল, যে ডকুমেন্টের মধ্যে পল্লব এসআই দেবদূতের ডকুমেন্টসটাও দেখতে পায় আর পুরো ঘটনা সে বুঝতে পেরে যায়। সে ইমিডিয়েটলি ভাদুরী মশাইকে ফোন করে ইনফর্ম করে। আর অন্যদিকে দেবদূতের সাথে গাড়ি করে আসার সময় অমিয়র ওপর দেবদূত অ্যাটাক করে দেয়। অমিয়র প্রাণ যায় যায় অবস্থা। ঠিক সেই মুমেন্টে ভাদুরী মশাই এসে শান্তি জল ছিটিয়ে দেবদূতকে নিস্তর করে দেয়। আর তারপর অমিয় আর ভাদুরী মশাই দুজন মিলে যায় আরিয়া ডিঙিতে, যেখানে সেই কালী মায়ের মন্দিরের পাশে কবর খুঁড়ে চিন্ময়ীর হাড়গোড়গুলোকে উদ্ধার করে আর একটা কাপড়ে জড়িয়ে লোকনাথের দিকে যায়। লোকনাথ তখন যজ্ঞ অলরেডি শুরু করে দিয়েছিল। জঙ্গলের ইলিউশন কাটিয়ে ভাদুরী মশাই যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হয় আর বলে মিতুলকে ছেড়ে দিতে, কারণ মিতুলকে ছেড়ে দিলেই সে চিন্ময়ীর কঙ্কালগুলো তাকে দিয়ে দেবে। চিন্ময়ীর সেই হাড়গোড় কঙ্কালগুলো দেখে লোকনাথের মাথা ঠিক থাকে না। সে বলে যদি চিন্ময়ীকে তার হাতে সে তুলে না দেয় তাহলে গেনু মিতুলের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে। উত্তরে ভাদুরী মশাই বলেন যে ক্ষমতার লোভে লোকনাথ পাগল হয়ে গেছে, কারণ সে এই থ্রুতে খেয়ালই করেনি যে মিতুলের পিরিয়ডস অলরেডি বন্ধ হয়ে গেছে, তাই স্মৃতিতে সিঁদুর পরালেও কোনো লাভ হবে না, কারণ তার যোগ্য বেকার। তখন সে এক ভস্য মিতুলের দিকে ছুঁড়লে দেখে সেটা লাল হচ্ছে না। তখন সে বুঝতে পারে ওষুধ খেয়ে মিতুল এটা করেছে আর তিতাস এখানে এসেছিল তাকে ওষুধটাই খাওয়ানোর জন্য। কোনো উপায় না দেখে চিন্ময়ের কঙ্কালটা সে ভাদুরী মশাইয়ের থেকে চায় আর বলে যদি সেই কঙ্কালগুলো সে তাকে ফেরত না দেয় গেনু জ্যান্ত চিতায় তুলে দেবে মিতুলকে। আর গেনু এটা করতেও যায়। ঠিক তখনই ভাদুরী মশাই চিন্ময়ের কঙ্কালগুলোকে যজ্ঞের আগুনে পুড়িয়ে দেয়, যেটা দেখে লোকনাথ পাগলের মতো হয়ে যায়। মিতুলকে গেনু যখন জ্যান্ত চিতায় তুলতে যায় তখন লোকনাথের স্ত্রী রমা গেনুকে ধরে জ্যান্ত চিতাতেই জ্বালিয়ে দেয়। লোকনাথ যখন ভাদুরী মশাইকে অভিশাপ দিচ্ছিল ঠিক তখনই চিন্ময়ের স্পিরিট লোকনাথের জীবটাকে কেটে দেয়, যাতে জীবনেও সে আর চিন্ময়ের নাম যেন না উচ্চারণ করতে পারে। তখন ভাদুরী মশাই বলে যে লোকনাথ তার জীব ছাড়া কোনো মন্ত্রই সঠিকভাবে উচ্চারণ করতে পারবে না, তাই তার যজ্ঞ এরপর হয়ে যাবে বেকার। এই বলে লোকনাথকে জীবিত অবস্থাতেই সেখানে ছেড়ে মিতুলকে নিয়ে সে ফিরে যায়। আর একটা হ্যাপি এন্ডিং এর সাথে নিকোজ ছায়া সিজন 2 এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল নিকোজ ছায়া সিজন 2 ওয়েব সিরিজের কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।